অ্যাসিড কাকে বলা হবে না, যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয়ে এক বা একাধিক H+ আয়ন দেয় এবং এটি ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, নীল লিটমাসের বর্ণকে লাল করে, যা স্বাদে টক, এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে, তাকেই আমরা অ্যাসিড বলবো। এবার এই অ্যাসিডের সংজ্ঞা, এই একটা সংজ্ঞা হলো, এবং বিজ্ঞানী আরহেনিয়াস এবং বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারেও অ্যাসিডের সংজ্ঞা আছে। যেমন লুইসের মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞাটা কীরকম, লুইসের মতবাদ অনুসারে অ্যাসিডের যে সংজ্ঞাটা হবে সেটা হচ্ছে, যেসব পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। কারা কারা? পরমাণু, অণু আর হচ্ছে আয়ন। এরা যদি ইলেকট্রন জোড় গ্রহণ করে, ইলেকট্রন জোড় গ্রহণ করবে, ইলেকট্রন জোড় গ্রহণ করলে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। যেমন উদাহরণ সাপেক্ষে আমরা বলতে পারি S, H+ ইলেকট্রন জোড় গ্রহণ করবে, S ইলেকট্রন জোড় গ্রহণ করবে, BF3 এটাও ইলেকট্রন জোড় গ্রহণ করবে। এদেরকে আমরা বলবো লুইস অ্যাসিড। বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে এদেরকে বলা হয় লুইস অ্যাসিড। এবার লুইস ক্ষারক কাকে বলবো? এবার লুইস অ্যাসিড গেল। এরপর হচ্ছে আরহেনিয়াসের মতবাদ অনুসারে, আরহেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞাটা হচ্ছে এরূপ: যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H+ আয়ন দেয়। কি বললাম না, যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র H+ আয়ন দেয় তাদেরকে বলা হবে অ্যাসিড। যেমন HCl, এ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ Cl- আয়ন উৎপন্ন করবে, তাহলে এই H+ দিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাসিড। বা HNO3 জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে তৈরি করবে H++ NO3-। যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাকেই বলা হবে অ্যাসিড। আচ্ছা, এবার যে আরহেনিয়াসের মতবাদ অনুসারে এটা অ্যাসিডের সংজ্ঞা হলো। এরপর হচ্ছে ক্ষারকের সংজ্ঞা। ক্ষারকের সংজ্ঞাটা হচ্ছে কি না, যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত হয়ে শুধুমাত্র এক বা একাধিক OH- আয়ন দেবে, যা স্বাদে কষাটে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে। জলীয় দ্রবণ লাল লিটমাস দিলে সেটা নীল হবে। ক্ষারকে এদের জলীয় দ্রবণ হচ্ছে পিচ্ছিল হবে, তাদেরকে আমরা ক্ষারক বলবো। আর লুইসের মতবাদ অনুসারে ক্ষারকের সংজ্ঞাটা কি হবে? লুইসের মতবাদ অনুসারে ক্ষারকের সংজ্ঞা সেটা কি হবে না, যে সমস্ত অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন জোড় দান করতে পারে। অ্যাসিডে ছিল ইলেকট্রন জোড় গ্রহণ করবে, আর ক্ষারকে হবে ইলেকট্রন জোড় বর্জন করতে পারবে বা দান করতে পারবে, তাদেরকে বলা হবে ক্ষারক। উদাহরণস্বরূপে NH3, তারপরে PH3, OH-, এরা। এবার NH3 কীভাবে করবে? NH3 যদি গঠনটা আমরা লক্ষ্য করি, এইরকম গঠন হবে, তিন দিকে তিনটা হাইড্রোজেন পরমাণু থাকবে আর মাথায় দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। এই ইলেকট্রন জোড়কে দান করতে পারে NH3। তেমনি ফসফিনও পারবে। OH-, তো ইলেকট্রন জোড় বেশি আছে, সেই জন্য ইলেকট্রন জোড় বর্জন করতে পারবে, তাই এদেরকে বলা হয় লুইস ক্ষারক। আর আরহেনিয়াসের মতবাদ অনুসারে ক্ষারকের সংজ্ঞা হচ্ছে কি, যে সমস্ত আরহেনিয়াসের মতবাদ অনুসারে যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে না, OH আয়ন দেবে, তাদেরকেই আমরা বলবো ক্ষারক। কিন্তু OH ব্যতীত অন্য কোনো আয়ন দেবে না, তাদেরকেই বলবো আমরা ক্ষারক। অ্যাসিড আর ক্ষারক হচ্ছে বেস। ক্ষারক হচ্ছে বেস।
তাদেরকে আমরা কি বলবো, ক্ষারক বলবো। যেমন তোমার হচ্ছে ধাতব অক্সাইড বললাম, ধাতব অক্সাইডের মধ্যে তাহলে কি হবে, যেমন সোডিয়াম অক্সাইড Na2O, এর জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করছে দেখো, NaOH তৈরি করছে। সেই NaOH বিয়োজিত হয়ে কি করবে, Na প্লাস প্লাস OH মাইনাস। দেখো যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয় এবং OH মাইনাস আয়ন ব্যতীত অন্য কোনো আয়ন নেই, দেখো অ্যানায়ন রূপে OH মাইনাস আয়ন আছে, এছাড়া অন্য কোনো আয়ন এখানে ক্যাটায়ন আছে বাদ দাও, কিন্তু অ্যানায়ন রূপে কেবলমাত্র OH আয়নই থাকবে, তাকেই বলবো আমরা ক্ষারক। এবার এই যে আরহেনিয়াসের যে মতবাদ ছিল, আরহেনিয়াসের মতবাদের কতকগুলো সীমাবদ্ধতা আছে। না, আরহেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিড ও ক্ষারকের সম্বন্ধে যে সংজ্ঞাটা ছিল, এরা কি বলেছিল, যে অ্যাসিডে বলেছিল যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে। তাহলে এখানে অ্যাসিড বা ক্ষারকের সংজ্ঞা বলতে হলে এদেরকে জলীয় দ্রবণে বিয়োজিত হবে, জলীয় দ্রবণ ছাড়া অন্য কোনো দ্রাবকে যদি বিয়োজিত হয় তাহলে সেখানে কিন্তু হবে না, কেবলমাত্র জলীয় দ্রবণে বিয়োজিত হতে হবে। আর আম্লিক অক্সাইড, যেগুলো আম্লিক অক্সাইড ছিল, আম্লিক অক্সাইডগুলো হচ্ছে কি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, কিন্তু H+ আয়ন মুক্ত করতে পারে না, এটাও একটা তার ব্যতিক্রমী দিক হবে। তারপরে যেমন NH3 মতন যে যৌগগুলো আছে সেগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ গঠন করবে, কিন্তু OH মাইনাস আয়ন দেয় না, তাহলে এই সম্বন্ধে আরহেনিয়াস মতবাদ ব্যাখ্যা করতে পারবে না। কি বললাম, যে NH3 অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে যে লবণ উৎপন্ন করবে NH4Cl, হ্যাঁ, সেই NH4Cl কি OH মাইনাস আয়ন পাওয়া যাবে NH4Cl থেকে? পাওয়া যাবে না, তাহলে এইগুলো ব্যাখ্যা করতে পারে না। কিন্তু লুইসে কি বলা ছিল, যে সমস্ত পদার্থ বা যে সমস্ত অণু, আয়ন বা পরমাণু ইলেকট্রন জোড় বর্জন করে, লুইসের মতবাদ অনুসারে এটা ছিল ক্ষারক, অ্যামোনিয়া ক্ষারক। কিন্তু আরহেনিয়াস কি হলো না, এই NH3 অ্যাসিড না ক্ষারক, এটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না আরহেনিয়াসের মতবাদ অনুসারে। সেই জন্য বেস্ট অ্যাসিড ক্ষারকের যে আধুনিক যে সংজ্ঞাটা, সেটাই হচ্ছে লুইসের সংজ্ঞা। কিন্তু আমাদের সিলেবাসে শুধু আরহেনিয়াসের সংজ্ঞাটা আছে, আরহেনিয়াসের সংজ্ঞা থেকে অ্যাসিড ক্ষারক ধর্ম পড়ব, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাসিড আর ক্ষারকের ধর্মে জলীয় মাধ্যমের গুরুত্ব কতটা? অ্যাসিড ও ক্ষারকের ধর্মে জলীয় মাধ্যমের গুরুত্ব কতটা? না, জলীয় দ্রবণে অণুগুলো আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং জলীয় দ্রবণে H+ আয়নের অস্তিত্ব থাকে না। জলীয় দ্রবণে অ্যাসিডের অণুগুলো আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, কিন্তু জলীয় দ্রবণে যে H+ আয়নের কোনো অস্তিত্ব থাকে না। তাই অতি ক্ষুদ্র H+ আয়ন জলের অণুর অক্সিজেন পরমাণুতে উপস্থিত ঋণাত্মক আয়ন বিশিষ্ট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে হাইড্রোক্সিয়াম আয়ন তৈরি করে। এই হাইড্রোক্সিয়াম আয়ন দ্রবণে স্বাধীনভাবে থাকতে পারে। মানে অ্যাকচুয়ালি কী বললাম, আরহেনিয়াসের মতবাদ অনুসারে বললাম অ্যাসিডের সংজ্ঞায় কী বললাম, হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে শুধুমাত্র H+ আয়ন দেয়, কিন্তু অ্যাকচুয়ালি H+ আয়ন কোনো দিনই পাওয়া যায় না। অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হলে H+ আয়ন দেবে, কিন্তু জলীয় যে দ্রবণটা সেখানে H+ আয়নের কোনো অস্তিত্ব থাকে না। সেই H+ আয়ন কি হয় না, জলের যে অক্সিজেন অণু আছে সেই অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে সেটা কি তৈরি করে না, H+ আর জল যে ছিল, জল বিয়োজিত হয়ে H+ প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করছিল, তো সেই H+ এই যে H+ আর অ্যাসিডে যে, এই ধরো এটা একটা অ্যাসিডের যে বিয়োজিত হয়ে H+ প্লাস Cl মাইনাস আয়ন ছিল, এই যে H+ আয়নগুলোর জলের মধ্যে কোনো অস্তিত্ব থাকে না, H+, এই H+গুলো
অবিয়োজিত যে জলের অণু আছে, জলের যে অণু থাকবে সেই জলের অণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে H3O+ আয়ন। এইভাবে থাকে। জলীয় দ্রবণে কোনো দিনই H+ আয়ন পাওয়া যায় না, কেবলমাত্র H3O+ আয়ন পাওয়া যায়। কারণ H+ আয়ন কী হচ্ছে, জলের অণুর অক্সিজেন যে আছে সেই অক্সিজেন পরমাণু কি ঋণাত্মক আধান বিশিষ্ট। অক্সিজেন পরমাণু বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, সেই ইলেকট্রন জোড়কে কি করবে, দান করে দিবে H+ আয়নকে, সেই ইলেকট্রন জোড়কে দান করে দিয়ে, আর H+ আয়ন ইলেকট্রন জোড় প্রয়োজন, তাহলে H+ আয়ন আর অক্সিজেনের যে ইলেকট্রন জোড় ছিল তার সঙ্গে বন্ডিং করে H3O+ আয়ন গঠন করে। সেই জন্য অ্যাসিডের আর্হেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিডের সংজ্ঞা অ্যাকচুয়ালি বলতে গেলে যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে H3O+ আয়ন গঠন করে তাকেই আমরা বলবো অ্যাসিড। তেমনি ক্ষারকেরও সংজ্ঞা, তাই জন্য যে অ্যাসিড ও ক্ষারকের ধর্মে জলীয় মাধ্যমের গুরুত্ব এটাই বোঝায়। এবার এই যে অ্যাসিড হলো, এই অ্যাসিডকে কতগুলো ভাগে ভাগ করা যায়। উৎস অনুসারে ভাগ করব, আণবিক গঠন অনুসারে ভাগ করব, আয়নে বিয়োজিত হবার প্রবণতা অনুসারে, তার গাঢ়ত্ব অনুসারে, আর জারণ ক্ষমতা অনুসারে এতগুলো ভাগে অ্যাসিডকে ভাগ করা যায়। যেমন উৎস অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে জৈব অ্যাসিড, আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড, উৎস অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করা, জৈব আর অজৈব। জৈব অ্যাসিডের মধ্যে উদাহরণ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো আরও সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, টাটারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এরকম জৈব উৎস অনুযায়ী। আর অজৈব অ্যাসিডের মধ্যে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো অজৈব অ্যাসিড। তাহলে উৎস অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়। আর গঠন অনুসারে অ্যাসিডকে আণবিক গঠন অনুসারে অ্যাসিডকে ভাগ করা হয় ক ভাগে না, আণবিক গঠন অনুসারে অ্যাসিডকে ভাগ করা হয় দুভাবে, একটা হাইড্রাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। আণবিক অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাইড্রাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। হাইড্রাসিড বলতে যে সমস্ত অ্যাসিডের অণুতে অক্সিজেন পরমাণু থাকে না, হাইড্রোজেন এবং অন্য কোনো ধাতব পরমাণু থাকে, তাদেরকে বলা হবে হাইড্রাসিড। হাইড্রাসিডের উদাহরণ হচ্ছে যেমন ধরো HCl, HBr, HF। দেখো এখানে অক্সিজেনের কোনো পরমাণু নেই। আচ্ছা, আর অক্সি অ্যাসিড যে সমস্ত অ্যাসিডের অণুর মধ্যে অ্যানায়ন অংশে এক বা একাধিক অক্সিজেন পরমাণু থাকবে তাদেরকেই বলা হবে অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের উদাহরণ যেমন HNO3, H2SO4 এরকম, বা H3PO4, এগুলো সব হচ্ছে অক্সি অ্যাসিড। তাহলে আণবিক গঠন অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করা গেল, একটা হচ্ছে হাইড্রাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। আচ্ছা, এরপর আয়নে বিয়োজিত হওয়ার প্রবণতা অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড। যে আয়নে বিয়োজিত হওয়ার প্রবণতা অনুযায়ী একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু, এই দুভাগে ভাগ করা হয়, তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড। যেসব অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং প্রচুর মাত্রায় হাইড্রোক্সোনিয়াম মানে প্রচুর মাত্রায় H3O+ আয়ন, এটা হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন উৎপন্ন করে। কারণ পরিমার্জিত সংজ্ঞা হিসেবে তোমার আর্হেনিয়াসের মতামত অনুযায়ী H+ বলা যাবে না, সেটা হচ্ছে H3O+ বলতে হবে, তাদেরকেই বলা হয় তীব্র অ্যাসিড। সেই তীব্র অ্যাসিডের মধ্যে যেমন সালফিউরিক অ্যাসিড আছে, H2SO4, নাইট্রিক অ্যাসিড আছে, HNO3, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর মৃদু অ্যাসিড হচ্ছে যেসব অ্যাসিড জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে অল্প মাত্রায় H3O+ আয়ন উৎপন্ন করে
এবং বেশিরভাগ অণু অবিয়োজিত অবস্থায় থাকে তাদেরকেই বলা হবে মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এগুলো হচ্ছে, এটা হচ্ছে মৃদু অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো জলীয় দ্রবণে আংশিক রূপে বিয়োজিত হবে। তাহলে বিয়োজিত হওয়ার প্রবণতা অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়। এবার গাঢ়ত্ব অনুযায়ী অ্যাসিডকেও দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গাঢ় অ্যাসিড আর একটা হচ্ছে লঘু অ্যাসিড। হ্যাঁ, আর জারণ ক্ষমতা অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে জারক অ্যাসিড আর একটা হচ্ছে অজারক অ্যাসিড। জারক অ্যাসিডের মধ্যে পড়বে হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আর অজারক অ্যাসিডের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব লঘু অজারক অ্যাসিড, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আমাদের যেখানে যে অ্যাসিডের যে ভাগ করেছিলাম, যে আণবিক গঠন অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করে, একটা হচ্ছে হাইড্রাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। হাইড্রাসিড আর অক্সি অ্যাসিড। এবার অক্সি অ্যাসিডের ভাগগুলো অনেকগুলো আছে, প্রায় 4টা রকম ভাগ আছে, যেমন হচ্ছে আস অ্যাসিড, ইগ অ্যাসিড, হাইপো অ্যাসিড, পার অ্যাসিড, এরকম। এই ভাগগুলো একটু উদাহরণগুলো দেখবে। আচ্ছা, এবার যে ক্লাস 7 আমরা পড়ে এসেছিলাম কয়েকটা অ্যাসিড ক্ষারকের চ্যাপ্টারে, কোন কোন জৈব অ্যাসিডগুলো কোন উৎস থেকে পাওয়া যায়। যেমন আমাদের অ্যাসিটিক অ্যাসিড, যেমন কি অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে কোথা থেকে না, উৎস হচ্ছে ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের মধ্যে থাকে কি না অ্যাসিটিক অ্যাসিড। আর সাকসিনিক অ্যাসিড যেমন আঙ্গুরের রসে পাওয়া যায়, ওলেইক অ্যাসিড অলিভ অয়েল থেকে পাওয়া যায়, ফসফরিক অ্যাসিড পিঁমড়ের হুল থেকে পাওয়া যায়, ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায়, ইউরিক অ্যাসিড মূত্রে পাওয়া যায়, ফর্মিক অ্যাসিড মৌমাছি বা পিঁমড়ের হুলে পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড তেঁতুলে পাওয়া যায়, পামিটিক অ্যাসিড ফ্যাট বা চর্বিতে পাওয়া যায়, ল্যাকটিক অ্যাসিড দুধ বা দইয়ে পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে পাওয়া যায়, স্টিয়ারিক অ্যাসিড ফ্যাট বা চর্বিতে পাওয়া যায়। ফ্যাট বা চর্বিতে স্টিয়ারিক এবং পামিটিক এই দুই ধরনের অ্যাসিড পাওয়া যায়। এবার আয়নীভবন কাকে বলবো? আয়নীভবন কাকে বলবো না, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা অ্যাসিড বা ক্ষারের গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়, কি বললাম, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেগুলো অ্যাসিড হতে পারে, ক্ষারও হতে পারে, ক্ষারকও হতে পারে, সেগুলো কি জলে দ্রবীভূত অবস্থায় কোনো উপযুক্ত দ্রাবকে বা জলে বা কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে কি হবে, তার উপাদান আয়নে যখন বিয়োজিত হবে, সেই আয়নে বিয়োজিত হওয়ার ঘটনাটাকেই বলা হবে আয়নীভবন। যেমন ধরো H2SO4 এর জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H++SO4- এই আয়নে বিয়োজিত হবে। এই যে আয়নে বিয়োজিত হওয়ার প্রবণতাটাকেই বলা হবে তার আয়নীভবন। এবার এই আয়নীভবনের মাত্রা অনুযায়ী অ্যাসিডকে কি করা হয়, ভাগ করা হয়, একটা হচ্ছে তীব্র অ্যাসিড, একটা হচ্ছে মৃদু অ্যাসিড। অ্যাকচুয়ালি এবার জলীয় দ্রবণ যত লঘু হবে সে আয়নীভবন তার মাত্রাটা তত বেশি হবে, সেই অ্যাসিডের গাঢ়ত্ব তত বেশি হবে, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে অ্যাসিড হলো, ক্ষারক হলো। এবার হচ্ছে ক্ষার। তাহলে ক্ষারক আমরা কি বললাম, ক্ষারক হচ্ছে বেস, আর ক্ষার কমসই ক্ষয় আকার, ক্ষার হচ্ছে অ্যালকালি, তাহলে ক্ষার কাকে বলবো না, যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হবে ক্ষার। যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হবে ক্ষার। আর ক্ষারক কাকে বলা হয়েছিল আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী,
যে সব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হবে এবং দ্রবীভূত হয়ে OH মাইনাস জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেবে তাদেরকে বলা হয় ক্ষারক। আর ক্ষারে বলা হচ্ছে যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। এবং এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে এবং লিটমাসের বর্ণ পরিবর্তন করে। এই ক্ষারের উদাহরণ কি না, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষার। এবার এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয় কেন, ব্যাখ্যা করো। কি বললা, কোশ্চেনটা কি বলা হয়েছে না, সব ক্ষারই ক্ষারক, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয় কেন। আচ্ছা, উদাহরণ হচ্ছে ক্ষারক কাকে বলবো না, ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। উদাহরণ সাপেক্ষে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে কি না, হচ্ছে ক্ষারক। আচ্ছা, এই সব ক্ষারকের মধ্যে যেগুলো জলে দ্রবীভূত হবে, ধরো আমার হচ্ছে A, B, C, এগুলো হচ্ছে সব হচ্ছে ক্ষারক। এদের মধ্যে যারা জলে, ধরো A আর C, এরা হচ্ছে কি, এই দুটো হচ্ছে জলে দ্রবীভূত হচ্ছে, তাহলে এই দুটো যদি জলে দ্রবীভূত হয় এদেরকে বলা হবে ক্ষার। তাহলে A, B, C তিনটেই হচ্ছে ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, তাহলে এই তিনটেকেই বলা হবে ক্ষারক। তাদের মধ্যে A আর C কেবলমাত্র জলে দ্রবীভূত হবে, B জলে দ্রবীভূত হয় না, তাহলে B ক্ষার হবে না, B ক্ষারক। আর A, B, C, A আর C এই দুটো জলে দ্রবীভূত হওয়ার জন্য এদের এই দুটো হচ্ছে ক্ষার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, তাহলে A আর C ক্ষারক, তো আবার জলে দ্রবীভূত হচ্ছে, বলছি ক্ষার, তাহলে সব ক্ষার ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। মানে সব বেস অ্যালকালি নয়, মানে বেসগুলো হচ্ছে, সব বেসগুলো অ্যালকালি হবে না কিন্তু সব অ্যালকালি বেস হবে। এটাই হচ্ছে একটা, মানে এইরকম একটা কোশ্চেন হতে পারে। তারপরে কোশ্চেন ধরা যায় অ্যাসিড মাত্রই হাইড্রোজেন ঘটিত যৌগ, কিন্তু সব হাইড্রোজেন ঘটিত যৌগ কি অ্যাসিড হবে না, সব হাইড্রোজেন ঘটিত যৌগ অ্যাসিড হবে না। যেমন অ্যামোনিয়া, মিথেন, এগুলো হচ্ছে হাইড্রোজেন ঘটিত, কারণ এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোক্সোনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে না, তাই এরা অ্যাসিড নয়। এরকম কোশ্চেনগুলো হবে। আচ্ছা, এরপর আমরা আসি নির্দেশকে। না, নির্দেশক আসার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিই, যে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা আর ক্ষারের অম্লগ্রাহিতা কি জিনিস। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা আর ক্ষারের অম্লগ্রাহিতা কি জিনিস। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কি না, কোনো অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে, অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, অ্যাসিডের হয় ক্ষারগ্রাহিতা। ক্ষারের অম্লগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হয়। তাহলে কি বলছি, কোনো অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে, যেমন ধরো আমার যে HCl আছে, HCl বিয়োজিত হয়ে H প্লাস প্লাস Cl মাইনাস উৎপন্ন করছে, তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বিয়োজিত হয়ে কটা হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত করছে, কটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপন করছে, একটা, তাহলে এর ক্ষারগ্রাহিতা কত হবে না 1 হবে। আচ্ছা, যেমন H2SO4, H2SO4 এ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে দেখো 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন করে, তাহলে এ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কটা H পরমাণু প্রতিস্থাপিত করতে পারবে না 2টো, তাহলে এর ক্ষারগ্রাহিতা কত হবে না 2। তাহলে এই ক্ষারগ্রাহিতার উপর ভিত্তি করে অ্যাসিডকে আবার ভাগ করা যাবে।
এক ক্ষারগ্রাহিতা, দ্বিক্ষারগ্রাহিতা বা এক ক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, ত্রিক্ষারীয় অ্যাসিড। অনুরূপে ত্রিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ হতে পারে H3PO2 ফসফরাস অ্যাসিড, H3PO4, এই যেমন হচ্ছে মানে H3PO4, এটা বিয়োজিত হয়ে 3H প্লাস PO4 3- আয়ন উৎপন্ন করবে। তাহলে এর ক্ষারগ্রাহিতা কত না 3। আচ্ছা, এরকম করে তাহলে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। এবার দেখো এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা আছে H3PO3, এর ক্ষারগ্রাহিতা। আরেকটা আছে H3PO2। দেখো এর ক্ষারগ্রাহিতা H3PO4 এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3, আর এর হচ্ছে ক্ষারগ্রাহিতা মানে এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর হাইপোফসফরিক অ্যাসিড হচ্ছে ক্ষারগ্রাহিতা 1। এবার কেন হচ্ছে এরকম না, ক্ষারগ্রাহিতার সংজ্ঞায় বলা হয়েছিল অ্যাসিডের মধ্যে উপস্থিত যেসব হাইড্রোজেন পরমাণুগুলো আছে সেই হাইড্রোজেন পরমাণুগুলো সর্বাধিক যতগুলো প্রতিস্থাপিত হতে পারবে, বা অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অ্যাসিডের অণুতে এখানে 3টা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তার 3টা কি প্রতিস্থাপিত, যতগুলো প্রতিস্থাপিত হতে পারবে সেই সংখ্যা অনুযায়ী অ্যাসিডের ক্ষারগ্রাহিতা নির্ণয় করা হয়। আচ্ছা, দেখো এখানে ক্ষারগ্রাহিতার উপর যে ফসফরিক অ্যাসিডের গঠনগুলো একটু দেখো। যেমন হচ্ছে H3PO4, এর ক্ষারগ্রাহিতা কত বললাম 3, এর গঠনটা দেখো এরকমই। এই এবার কোন হাইড্রোজেন পরমাণুগুলোকে সে প্রতিস্থাপিত করতে পারবে? দেখো যে সমস্ত হাইড্রোজেন পরমাণুগুলো, এটা কেন্দ্রীয় পরমাণু তো ফসফরাসের সঙ্গে যেগুলো যুক্ত থাকবে সেগুলোকে প্রতিস্থাপিত করতে পারবে না। যেই সমস্ত হাইড্রোজেন পরমাণুগুলো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, যেমন ধরো একটা আছে, এখানে একটা, দুটো, এখানে একটা, 3টে, সেগুলোই প্রতিস্থাপিত করতে পারবে। কারণ এই যে বন্ধনটা অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেনের যে সমযোজী বন্ধন ছিল, সেই বন্ধন জোড়ে যে ইলেকট্রনটা অক্সিজেনের তড়িৎতার মান বেশি হওয়ার জন্য ইলেকট্রন জোড়কে সে নিজের দিকে টেনে নেয়, ফলে এই এইচটা সামান্য H+ রূপে থেকে যায়, আর এখানের H+ রূপে থেকে যায়, এখানের এইচটাও H+ রূপে থেকে যায়। তাহলে এখানে 3টে H পরমাণু, 3টে অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য 3টে হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারবে। এর পরের স্টেপে দেখো যে H3PO2 এর উদাহরণটা দেখো। H3PO2, এখানে দেখো P আছে, এটা এর গঠন। দেখো এই যে তীর চিহ্ন দিয়ে যে গঠনটা করলাম, এটা এইটা শিখে এসেছিলে, তীর চিহ্ন দিয়ে যে দেখো একটা বন্ধন টেনে দিচ্ছি, এগুলো সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন, সমযোজী 3টা বন্ধন আছে, এক বন্ধন, দ্বিবন্ধন আর হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। আর এই রকম যে বন্ধনটা, এই তীর চিহ্ন দিয়ে যে বন্ধনটা, সেই বন্ধনকে বলা হয় অসমযোজী বন্ধন, বা একটা হচ্ছে আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন আর অসমযোজী বন্ধন। তাহলে এখানে দুটো ইলেকট্রন, যে ফসফরাসের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, দেখো এই একটা বন্ধনে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুটো, এখানে একটা 3টে, আর যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রন জোড়কে অসমযোজী বন্ধন যেটা আছে সে সম্পূর্ণরূপে দান করেছে এই অক্সিজেন পরমাণুকে। কিন্তু এখানে দেখো, তাহলে এখানে কটা হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে না, এই একটাই। তাহলে এই একটাকেই প্রতিস্থাপিত করতে পারবে। আর এগুলো ডাইরেক্ট কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত থাকার জন্য এই এখানে যে এই যে দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে এদের এই গঠন দেখেই বিবেচনা করা হয়, গঠনটা হওয়ার পর, যে এটা ক ক্ষারীয় অ্যাসিড, এক ক্ষারীয়, দ্বিক্ষারীয় না ত্রিক্ষারীয়। কারণ আমরা এখানে হাইড্রোজেন পরমাণু, এখানে হাইড্রোজেন পরমাণু 3টে আছে, 3টে থাকার জন্য আমরা বলে দিব যে এটা ত্রিক্ষারীয় অ্যাসিড, না, কোনো দিন নয়।
কটা হাইড্রোজেন পরমাণু সে প্রতিস্থাপিত করতে পারবে এর গঠন অনুযায়ী। যেমন আরেকটা আছে কি না, ফসফরিক অ্যাসিডে মানে ফসফরাসের 3টে অ্যাসিড, তো ফসফরিক অ্যাসিড, হাইফসফরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড, সেটা হচ্ছে H3PO3। এর গঠনটা কীরকম না, পি করে দিয়ে এখানে অসমযোজী বন্ধন, এই হাইড্রোজেন পরমাণু ফসফরাসের সঙ্গে যুক্ত আছে, প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে এইটা আর এইটা, এই দুটো হাইড্রোজেন অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাহলে এই দুটো প্রতিস্থাপিত হবে, সেই জন্য এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। তাহলে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা এইভাবেই মানে নির্ণয় করা হয়। আচ্ছা, এরপর আমরা চলে আসবো যে নির্দেশক জিনিসটা কি না, একটা পাত্রে অ্যাসিড এবং ক্ষার দেওয়া, দুটো পাত্রে অ্যাসিড ক্ষার দেওয়া আছে, কোনটা অ্যাসিড কোনটা ক্ষার আমরা বুঝবো কী করে? তাহলে সেই অ্যাসিড ক্ষার বোঝার জন্য আমাদের এমন কিছু জলীয় দ্রবণের প্রয়োজন, যে জলীয় দ্রবণটা ওই পাত্রে মিশিয়ে দিলে আমরা বুঝে যাবো যে এটা অ্যাসিড এটা ক্ষার, কারণ হাত দেওয়া তো সম্ভব নয়। তাহলে যেসব রাসায়নিক পদার্থ অ্যাসিড ক্ষার ও পশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ পরিবর্তন করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ও ক্ষারের পশমনক্ষণ নির্দেশ করে, তাকেই বলা হবে নির্দেশক। এই নির্দেশকগুলো আমরা আগেও পড়ে এসেছি, আবারও পড়েছি। টোটাল 4টা আছে নির্দেশক, টোটাল 4টা। একটা হচ্ছে লিটমাস আর হচ্ছে মিথাইল অরেঞ্জ আর হচ্ছে ফেনফথিলিন, আর একটা হচ্ছে মিথাইল রেড। তার মধ্যে এই লিটমাস এবং ফেনফথিলিনের ব্যবহারটা সবথেকে বেশি হয়। এই লিটমাসের তাহলে বর্ণ দেখেই আমরা বলবো, দেখো অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হবে কি না লাল, যে কোনো লিটমাস দিলে লাল বর্ণ আসবেই। আর ক্ষার দ্রবণে লিটমাসের বর্ণ হবে নীল, আর পশম দ্রবণে লিটমাসের বর্ণ হবে বেগুনি। এরকম করে দেখবে। এই যে দেখো এখানে আমার দেওয়া আছে এই ছকটাতে, দেখো এই যে দেখো লিটমাসের এমনি স্বাভাবিক বর্ণ দেওয়া আছে, অ্যাসিড দ্রবণে বর্ণ, ক্ষার দ্রবণে বর্ণ আর হচ্ছে পশম দ্রবণে বর্ণ। লিটমাসের এমনি স্বাভাবিক বর্ণ বেগুনি, আর যেমন ফেনফথিলিন বর্ণহীন, অ্যাসিডে দিলেও বর্ণহীন হবে, ক্ষারে দিলে লালচে বেগুনি আসবে, আর পশম দ্রবণে বর্ণহীন হবে। এই 3টা নির্দেশক, টোটাল 4টা নির্দেশক আছে, 4টা নির্দেশকের রঙগুলো মুখস্থ করবে। আচ্ছা, এরপর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের শিল্প ব্যবহার, এগুলোকে ব্যবহার করব আমরা কোথায় কোথায় না, আমাদের সিলেবাসে 3টে অ্যাসিড আর একটা ক্ষার আছে। আচ্ছা, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার। সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় কোথায় আমরা ব্যবহার করা হয় না, সোডিয়াম পণ্য উৎপাদনে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যবহার আছে, কাগজ এবং সাবান উৎপাদনে, কৃত্রিম রেশম উৎপাদনে মানে কৃত্রিম রেশম, পেট্রোলিয়াম শোধনে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে। আর সালফিউরিক অ্যাসিডের ব্যবহারের মধ্যে সালফিউরিক অ্যাসিড কোথায় না, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যখন রসায়নগারে বা শিল্প প্রস্তুতিতে এই সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার জন্য। তারপরে বিস্ফোরক পদার্থ হিসেবে যেমন টিএনটি হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থ প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উভয়কেই ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম শোধন করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হবে। তাছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আর নাইট্রিক অ্যাসিড কোথায় কোথায় ব্যবহার করা হবে না, বিভিন্ন নাইট্রেট ঘটিত সার, তারপরে নাইট্রোগ্লিসারিন, টিএনটি, সেলুলয়েড, কৃত্রিম রং, কৃত্রিম সিল্ক প্রস্তুত করতে, তারপরে বৈদ্যুতিক হচ্ছে সেল প্রস্তুত করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে ঔষধ তৈরিতে, তা বিভিন্ন ধাতব ক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস প্রস্তুত করতে, রঞ্জক শিল্পে লোহার উপর যখন জিঙ্কের বা টিনের প্রলেপ দিতে হবে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, মানে ধুয়ে পরিষ্কার করার জন্য। তারপরে স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হবে।